পৃষ্ঠা 41। কিন্তু কথা হচ্ছিল ঠাকুর গড়ার কারিগর বা চালচিত্রের পটকারদের শাস্ত্রজ্ঞান বা লোকজ্ঞান সম্পর্কে। তাঁদের চিন্তার উদারতা ও ধর্ম সমন্বয়ের উন্নত বোধ মাঝে মাঝে আমাদেরও চমকে দিতে পারে। যেমন নবদ্বীপের অনিল পাল পট আঁকতে আঁকতেই আমাকে বললেন, দেবী দুর্গা তো শাক্ত দেবী, এদিকে দেখুন চালচিত্রে রাধাকৃষ্ণও আঁকছি। কথা হলো, শাক্তদের পটে বৈষ্ণবদের দেবতা কেন? এর জবাব কি? তবে শুনুন, যে কৃষ্ণ সেই কালী, শাক্ত বৈষ্ণব এক। কৈলাস আর বৃন্দাবন দুটোই পুণ্যস্থান, ওই জন্য দুটোই লিখেছি পটে। আর একটা কথা কি জানেন, যে শাক্ত বংশের আর বৈষ্ণব বংশের দুর্গা মূর্তিতে সিংহের তফাৎ হয়। তফাৎটা কি জানতে চান? শাক্তদের বাড়ির দুর্গায় থাকে সাধারণ সিংহ, আর বৈষ্ণব বাড়িতে গড়তে হয় ঘোড়ার মতো দেখতে সাদা রঙের সিংহ, তাকে বলে নরসিংহ। দেখেছেন? আমি বলি, দেখেছি তো, কৃষ্ণনগরের রাজবাড়িতেই দেখেছি, কিন্তু কৃষ্ণনগরের রাজপরিবার তো শাক্ত। কে বললে? অনিল পাল হেসে বললেন, রাজবাড়িতে 12খানা কৃষ্ণমূর্তি নিয়ে 12 দোলের মেলা হয় বৈশাখ মাসে, খেয়াল আছে? খেয়াল করতে গিয়ে পরে মহেন্দ্রনাথ দত্তের কলকাতার পুরাতন কাহিনী ও প্রথা 1975 সংস্করণ বইতে পড়া গেল। পৃষ্ঠা 42। কলকাতার অনেক বাটিতে দুর্গা পূজা হইত। শাক্তের বাটিতে দুর্গার সিংহ সাধারণভাবে এবং গোসাইয়ের বাড়িতে সিংহ ঘোড়ার মুখ হইত। সম্ভবত শাক্ত ও বৈষ্ণবের ভিতর এই প্রভেদ রাখিত। খেয়াল করতে গিয়ে আরও মনে পড়ল, বৈষ্ণবীয় বংশের দুর্গার দেবী চালে শুম্ভ নিশুম্ভের সঙ্গে ও রক্তবীজের সঙ্গে দুর্গার যে যুদ্ধ দৃশ্য থাকে, তাতে দুর্গা থাকেন সিংহ বাহিনী। সেই সিংহ কিন্তু সাধারণ সিংহ নয়, ঘোড়ার মতো সাদা সিংহ। তার মানে পট যিনি আঁকবেন, বিশেষত কোনো পারিবারিক পুজোর চালচিত্র পট, তাকে নিখুঁতভাবে সিংহের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এখানে 2 ধরনের সিংহের স্কেচ একে দেওয়া হয়েছে ছোট করে, তলায় লেখা 2 সিংহ। খেয়াল রাখতে হবে আরও অনেক দিকে। যেমন শ্যামপাল আমাকে বুঝিয়ে দেন দুর্গা মূর্তিতে কেন অসুর থাকে। তার কারণ নাকি এই যে শক্তি দেবী মহিষাসুরকে বধ করেছিলেন 3 বার। একবার অষ্টাদশ ভুজা উগ্র চণ্ডা রূপে, আর একবার চতুর্ভুজা উগ্র তারা রূপে, আর সবশেষে দশভুজা দুর্গা রূপে। শেষ হত্যা দৃশ্যটি কেবল মৃন্ময় রূপ পায়। এইখানে আমি প্রশ্ন করে বসি, দেবী চালে 10 মহাবিদ্যা আঁকা হয় কেন? 10 মহাবিদ্যা শুধু দেখলেন, অষ্টনায়িকা দেখলেন না? অষ্টনায়িকা কে? দেবীর ধ্যানে বলা হয়েছে 8 রকম শক্তির দ্বারা দেবী সর্বদা শক্তিময়ী হয়ে আছেন। তাদের নাম উগ্র চণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতি চণ্ডিকা। এদের অষ্টসখীও বলে। এই দেখুন অষ্টসখীর পট। সেই পটচিত্র মুগ্ধ বিস্ময়ে দেখি। নীল জমির উপর নিখুঁত জ্যামিতিক বিন্যাসে আঁকা 8 জন নারী। একজনের হাতে তীর ধনুক, অন্যজনের হাতে উন্মুক্ত অসি। এই ক্রমবিন্যাসে 8টি চিত্রণ। একই রকম ভঙ্গি, একই রকম মুখাবয়ব, একই পোশাক। কেবল ওপর থেকে চাপানো সাদা ফুটকির অলঙ্করণে একজনের সঙ্গে অন্যজনের শাড়ির তফাৎ ঘটে গেছে। চমৎকার। জানতে চাইলাম, এইসব শিখলেন কার কাছে? এসব বংশ পরম্পরার বিদ্যে, জাতিবিদ্যে। সেই ঠাকুরদা মশাই প্রয়াত গদাধর পাল আঁকতেন দেবী চাল। তারপরে পিতা প্রয়াত যোগেন্দ্রনাথ পাল, তাঁর কাছেই সত্যিকারের শিক্ষা।
তা বাদে ধরুন কত রকমের দেবী চাল হতো আগে, কলকাতায়, চুঁচুড়োয়, কালনায়, নবদ্বীপে। আবার এদিকে নসিপুরের রাজবাড়িতে, জঙ্গিপুরে, জিয়াগঞ্জে, লালবাগে, বহরমপুরে সব ঘুরে ঘুরে দেখতাম। পটোদের সঙ্গে লতায় পাতায় সম্পর্ক তো আছে, ভাবনা চিন্তার লেনদেনও চলতো। কিন্তু শাস্ত্রজ্ঞান, এসব উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা সব শিখলেন কোথা থেকে? মুখে মুখে, শুনে শুনে। তবে মাঝে মাঝে বিস্মরণ হয়ে যেত, তখন ছুটতাম নবদ্বীপের স্মৃতিরত্ন মশায়ের কাছে, অগাধ পণ্ডিত। স্মৃতিরত্ন বলতে কে? নাম কি? নাম মনে নেই। সে কি, এত সব কথা মনে আছে আর মানুষটার নাম মনে নেই? মানুষের নাম মনে রেখে কি হবে? আজ আছে কাল নেই। শাস্ত্র ধর্ম থাকবে চিরকাল, শাস্ত্রের কথাগুলো থেকে যাবে। আর এই যে শ্যামপাল, একদিন ঠিকই মরে যাব, তখন কি থাকবে? পৃষ্ঠা 43। আছে অবশ্য, আমার কাছেই রয়েছে শ্যামপালের দেবী চাল আর অষ্টসখীর পট। মানুষটা অবশ্য সত্যিই বেঁচে নেই। শ্যামপাল বেঁচে নেই, তার সহোদর ষষ্ঠীচরণ বেঁচে নেই, কিন্তু শ্যামের খুড়তুতো ভাই ধর্মদাস বেঁচে আছেন। বয়স হয়েছে, চোখে ঠুলির মতো চশমা, ক্যাটারাক্ট। দেবী চাল আঁকতে পারেন, কিন্তু আঁকেন না, উৎসাহ পান না, ন্যায্য দাম পান না কাজের। নিজেও বাউন্ডুলে স্বভাবের, বিয়ে থা করেননি, পিছুটান নেই। তাই বছরের বেশিরভাগ সময় শ্রীরামপুরের যাত্রার কুমোরপাড়ায় ঠাকুর গড়েন। উদাসীন টাইপ, চালচিত্রপট আঁকার হাতখানা কিন্তু পাকা। যেমন বুনট তেমনই শেডের কাজ। রেখার টান টোনও খুব স্বচ্ছন্দ, কিন্তু বড্ড গেঁতো ধরনের মানুষ। কিছুতেই হাতে তুলি ধরানো যায় না, ধরলে কিন্তু ধুন্দুমার কাণ্ড। শাস্ত্রজ্ঞান ও প্রখর, মুখে অবশ্য বিনয় বচ্চন। আমি তো তেমন কিছু জানি না, জানতো আমার দাদা শ্যামপাল। আপনি তো দেখেছেন তাকে, শুদ্ধাচারের পট লিখত উপোস করে। আগে নিয়মকানুনও ছিল কড়া। যেসব বনেদি বাড়িতে দাদা কিংবা আমার বাবা ঈশ্বর নগেন্দ্রনাথ পাল পট লিখতে যেতেন, সেখানে মান্যতা ছিল কত। আমি তো তাঁদের পেটেলি করেছি কি না। এই ধম্ম, তুলিখান দে, লণ্ঠনখানা ধর ভালো করে, কিংবা দিলেন হয়তো একটা ফাঁকা জায়গা রঙে ভরাট করতে। তো যা বলছিলাম, সেসব বনেদি বাড়িতে পট লেখার সময় উপবাসে থাকবার নিয়ম ছিল। তারপরে সায়ং সন্ধ্যায় নিরামিষ খাওয়া। কেন, আমিষ খেলে কি ক্ষতি? দাদা বলতো আমিষ খেলে স্বভাবে উগ্রতা আসে, অহংভাব জাগে, ভক্তি কমে যায়। তার সাত্ত্বিকভাবে ছবি লেখা হলে পেট পুড়ে মিষ্টি দই খাওয়াতেন বাবুরা, ভালো টাকা দিতেন। তাছাড়া ধুতি, গামছা, পরিবারের জন্যে শাড়ি। শুনেছি পট লেখার নাকি কি সব নিষেধ আছে। এক এক পরিবারে এক এক রকমের নিষেধ। যেমন আমাদের কোনো কুটুম বংশে বামাকালী কখনো গড়ে না বা লেখে না। বামাকালী বুঝলেন না? সাধারণত শিবের বুকে মায়ের ডান পা থাকে, তাকে বলে দক্ষিণাকালী, সেটাই বেশি গড়া হয়। আর যেখানে শিবের বুকে মায়ের বাম চরণ, সেই হলো বামাকালী। কেউ 10 মহাবিদ্যা লিখতে গিয়ে ধূমাবতী বা বগলা লিখবে না। আমরা ছিন্ন মস্তা লিখি না। কেন? বংশের সংস্কার বলতে পারেন। বাপ ঠাকুরদা কখনো লেখেননি, আমাদেরও নিষেধ করে গেছেন। ওতে নাকি বংশ থাকে না। বংশের আর কি আছে আপনার? শ্যামপালের সন্তান নেই, আপনিও বিয়ে করেননি। জিভ কেটে ধর্মদাস বলেন, বালাই ষাট, শ্যামপালের সহোদর ঈশ্বর ষষ্ঠীচরণের সন্তান স্বপন রয়েছে না? তাদের ছেলে মেয়ে, তাদেরও একটা হিত অহিত আছে। আমি কি ঝপ করে বংশধারা ছেড়ে ছিন্নমস্তা লিখতে পারি? আমি তর্কের খাতিরে বললাম, কিন্তু ধরুন আপনাকে কোনো কারণে বাধ্য হয়ে দেবী চালে 10 মহাবিদ্যা আঁকতে হলো, তখন কি হবে?
ছিন্নমস্তা বাদ দিয়ে কি 10 মহাবিদ্যা হতে পারে? ধর্মদাস সহজ হাসিতে মুখ ভরিয়ে বললেন, সে খুব সহজ ব্যাপার। মনে করুন 10 মহাবিদ্যের মধ্যে 9খানা ছবি আমি লিখলাম, বাকি রইল গিয়ে আপনার ছিন্নমস্তা, তো সেটা স্বপন এঁকে দেবে, মিটে গেল। আমি অবাক হয়ে বলি, সে কি, স্বপন কি আপনার বংশের কেউ নয়? ধর্মদাস বললেন, হ্যাঁ, কিন্তু স্বপন তো 10 মহাবিদ্যের অন্য ছবি লেখেনি, শুধু ছিন্নমস্তা লিখেছে, তাতে দোষ অর্সাবে না। মোট কথা একটানে একজন 10 মহাবিদ্যে লিখবে না। এবারে বুঝলেন? বুঝলাম যে চালচিত্রের পটের শীর্ণ বিশ্বেও অলৌকিকের সঙ্গে মিশে আছে কত লোকায়ত ভাবনা ও বিশ্বাস। নীরব পটে মুখর জীবনের অন্তর্লেখা। পৃষ্ঠা 44। তার সম্পূর্ণ সুলুক সন্ধান যে এত বছরে সম্পূর্ণভাবে পেয়েছি তা বলতে পারি কই। আমার জানা তাই ফুরোয় না। যেমন ধরা যাক, ধর্মদাস পাল আমাকে বললেন চালচিত্রে আগে নাকি থাকতো অষ্টনায়িকা, এখনকার দেবী চালে কোথাও সে পট পাওয়া অসম্ভব। ধর্মদাসের বাবা নগেন্দ্রনাথ মুর্শিদাবাদের এক জমিদার বাড়ির প্রতিমায় আঁকতেন অষ্টনায়িকা। ধর্মদাস কখনো আঁকেননি অষ্টনায়িকা, শুধু বাবার আঁকা ছবির একটা রূপময় আভাস স্মৃতিতে ভাসে আজও। আমিও লেগে যাই তার পুনরুদ্ধারের কাজে আর তাগাদায়। তাগাদা বলে তাগাদা, মাসের পর মাস চলে যায়, বছর ঘোরার মুখে, তবু গেঁতো ধর্মদাসকে পটের সামনে বসাতে পারি না। কাগজ, রং, তুলি কিনে দিলে কি হবে? মানুষটার ভেতরে বাইরে হতাশার তাপ লেগেই আছে। অবশেষে দিন কতকের শ্রমে উঠে আসে 8খানা ছবি। উজ্জ্বল গোলাপি জমির ওপর অষ্টনায়িকা এসে দাঁড়ান বিচিত্র লোককল্পনা আশ্রয় করে। নামগুলো তেমনই: বরাহানি, হংসানি, ইন্দ্রাণী, নারায়ণী, ব্রহ্মাণী, সিংহানি, কাত্যায়নী আর শিবরানী। এরাও সব দেবী, তবে কোন লোকপুরাণে যে এদের বসবাস আর কীর্তিকলাপ কে জানে। ধর্মদাসকে জিজ্ঞেস করলে বিহ্বলভাবে এসে বলেন, আমি অনেক কষ্টে স্মরণ করে করে তবে আঁকলাম। এদের কি যে মহিমে তা তো জানি নে বাবু। এদের নিয়ে একটা করে কাহিনী ছিল নিশ্চয়ই, আজ আর নেই, হারিয়ে গেছে। বলার মতো মানুষ নেই, পটোদের যুগ ফর্সা। এবার এখানে ওই অষ্টনায়িকার স্কেচ দেওয়া হয়েছে। প্রথমে তিনি বৃষের পিঠে বসে আছেন, তারপরে তিনি হাতির পিঠে বসে আছেন, পরের তিনি সম্ভবত গরুড়ের পিঠে বসে আছেন, তারপরে হংসের পিঠে বসে আছেন, নিচে একটি বরাহ মূর্তির ছবি রয়েছে, তার নিচে তিনি কোলে গণেশ জননী। এদের সকলেরই 2 হাত বা 4 হাত দেখানো হয়েছে। এবার যিনি আছেন সপ্তম, তার 10 হাত, এবং তিনি আমাদের গরুর উপর বসে আছেন, গোবাহনা। আর সবশেষে তাঁরও 6 হাত, আর তিনি বসে আছেন একটি সিংহাসনে, 4 পায়া সিংহাসনে। তিনিও কোলে গণেশ রয়েছে। মূল পাঠ আসলে যে হারিয়ে গেছে তা হলো বাঙালি জীবনের উপচিতি আর জীবনযাপনের ছন্দ। হারিয়ে গেছে শ্রী আর কল্যাণ। যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশ বিভাগ, অর্থনৈতিক মন্দা আর রাজনীতির অতিরেক বাঙালি মনের ঔদার্য আর জায়মান জীবনের সুষমাকে বড় নির্মমভাবে কেড়ে নিয়েছে, মুছে দিয়েছে তার শিল্প সংস্কৃতির ধারাবাহিকতার একটা উজ্জ্বল পর্ব। তাই দেখি বাংলার চালচিত্র
যা ছিল শাস্ত্রের সৌন্দর্য আর লোকধর্মের উৎসাহ, আজ তার সাঁটা ছবির প্রথাগতহীনতায় বিশীর্ণ ও অবনয়নমুখী। পৃষ্ঠা 45। খবরের কাগজে খড়ি মাটির পলেস্তারা দিয়ে যেমন তেমন সস্তায় কেনা রং আর জ্যাবড়া রেখা টেনে চালচিত্রির বিকিকিনি চলছে। মানও নেই, দামও নেই, সমজদারি তো একেবারেই নেই। বাংলা চালচিত্রপট তাই ধর্মদাসের স্মৃতিপটের মতো ধূসর ও নিরুত্তম, অথচ তার ছিল একটা সুসমৃদ্ধ অতীত, বর্ণময়, বিচিত্র ও সুন্দর। এখনো দেবী চালের এই সমৃদ্ধ অতীতকে ক্ষণিকের জন্য ছুঁয়ে আসা যায় যদি ইচ্ছা থাকে। যেতে হবে ঠাকুরপুকুর গুরুসদয় সংগ্রহশালায়, যেখানে রয়েছে 15 হাত এক সুদীর্ঘ দেবী চাল। কালো জমির ওপর হলুদ, লাল, সবুজ, নীলে আঁকা অজস্র চিত্র, অসংখ্য দৃশ্য ও চরিত্র, ঘটনার পর ঘটনা, অর্ধবৃত্তাকার পটের ওপর চরিত্রগুলি বিভিন্ন ভাবে ও ভঙ্গিমায় আনুভূমিক পদ্ধতিতে সাজানো। ঘটনাগুলি পরপর গায়ে গায়ে আঁকা, কোনো বিভাজন রেখা নেই, তবু গঠনগত কাঠামোর কোনো ব্যাঘাত ঘটছে না। রং লাগানোতেও রয়েছে সমতলীয় গুণধর্মিতা, অথচ প্রতিটি বস্তুর আলাদা আলাদা ধরন স্পষ্ট। কিংবা যেতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামে, যেখানে রয়েছে হাতির দাঁতে খোদাই করা দেবী মূর্তি এবং তার অনুপুঙ্খ চালচিত্র। ওই গ্যালারির পাশেই রয়েছে জয়পুরি পাথরে তৈরি এক দুর্গা মূর্তি, যার দেবী চালে মিনে করা আশ্চর্য চিত্রণ। ব্যাপারটা সত্যিই ভাবিয়ে দেয়। সে ভাবনাটা এই যে বাংলার চালচিত্রপট কত রকম মাধ্যমকেই না উদ্বুদ্ধ করেছে। পট থেকে পাথর, হাতির দাঁত, কাঠখোদাই, টেরাকোটা এবং এমনকি বাঁকুড়ার উমেশ কুঞ্জে দেখেছি অষ্টধাতুর এক নিত্য পূজার দুর্গা মূর্তি, যার দেবী চালে রয়েছে অষ্টধাতুর রিলিফ কাজ। পটের এত রকম রূপান্তর! এসব দেখে মনে হয় বাংলার চালচিত্রপটের প্রস্তাবনা যদিও ঘটেছিল দুর্গা মূর্তিকে রূপান্তর করতে, কিন্তু পরবর্তীকালে তা প্রভাবিত করেছে নান্দনিক আরও বহু রকম কলা কুশলতাকে। আমাদের শাস্ত্রছুট মনের কত লোকায়ত সৃজন কল্পনা পথ করে নিয়েছে দেবী চালের অলঙ্কৃত অর্ধবৃত্তে। এখানে দু ধরনের দেবী চালের স্কেচ দেওয়া হয়েছে। বাঁদিকে হাতির দাঁতে তৈরি চালচিত্রের অনুপুঙ্খ 19 শতক, আর ডান দিকে ভট্টবাটির টেরাকোটা মন্দিরের রিলিফ চালচিত্র 18 শতক। মূল পাঠ। এই তো আমার সামনেই রয়েছে হাতির দাঁতে খোদাই করা এক দেবী চালের মিনি মডেলের ফটোগ্রাফ। কৃষ্ণনগর রাজবাড়ির কালেকশন। কি বিপুল তার আয়োজন ও সম্পূর্ণতা! এই দেবী চালে রয়েছে মাঝখানে পঞ্চানন দশভুজ শিব, দুই প্রান্তে যথারীতি 2 যুদ্ধ দৃশ্য, বাকি প্যানেল বিভাজন রেখায় 2 স্তরে সাজিয়ে একদিকে ওপর থাকে দশাবতার, নিচের থাকে কৃষ্ণলীলা খোদাই করা, আর একদিকে ওপর থাকে 10 মহাবিদ্যা, নিচের থাকে অষ্টনায়িকা। সূক্ষ্ম অথচ স্পষ্ট, জটিল অথচ সুন্দর, সব ছাপিয়ে এক অনবদ্য শিল্পিতা ও উপচয়ের আনন্দ। চালচিত্র এতটাই নয়ন মনোহর ও শিল্পকৌশল সম্পন্ন ছিল আগে বলতে মাত্র 200 বছর। এখন তাই হাতির দাঁতে খোদিত চালচিত্রে দেখে মনে হচ্ছে যেন প্রত্নকালে জীবাশ্ম দেখছি। এত সুদূর, এত অপ্রাপণীয়। বুঝতে পারি সুন্দরের সামনে দাঁড়ালে কত শ্রীহীন আর কেজো হয়ে গেছে আমাদের জীবন। পৃষ্ঠা 46। আজকের কেজো জীবনে আমরা আহরণ করি শুধু সেই সব জ্ঞান ও তথ্য যা কেবল আমাদের ব্যবহারিক জীবনে
কাজে লাগবে বা পরীক্ষা তরাবে। আমাদের চেতনাকে যা উন্নত করবে, দেশকে চেনাবে, খুলে দেবে শিল্প সংস্কৃতির অলিন্দ, তা আমরা বড় একটা জানতে চাই না আর। তাই যখন অনিল পালকে জিজ্ঞেস করলাম, আপনার আঁকা পটে নবদুর্গা বলে একটা ছবি দেখলাম, সেটা কে? তখন অনিল পাল বললেন, লক্ষ্য করেছেন কি যে আসলে একই সিংহ বাহিনী দ্বিভুজা দেবী তীর্ধনুক হাতে মোট রয়েছেন 9খানা। সেটা অবশ্য তেমনভাবে দেখিনি, দেখে নিয়ে তারপরে জানতে চাই কে এরা। এরা হলেন কালী, কাত্যায়নী, ঈশানী, মুন্ডমর্দিনী, চামুণ্ডা, ভদ্রকালী, ভদ্র, তরিতা, তয়বফলা বৈষ্ণরহস্যই তয়াকার, তরিতা আর বৈষ্ণবী। এরা সবাই দুর্গার অংশ, নাম আলাদা হলেও স্বরূপত এক, তাই একই রূপে এদের লেখা হয়। কথা শুনে আমি অবাক হয়ে অনিল পালের দিকে চেয়ে থাকি খানিক। কি আশ্চর্য স্মরণ শক্তি আর পুরাণের জ্ঞান! বসে আছেন নবদ্বীপের প্রান্তিক পল্লী, অনুন্নত কপালি পাড়ার আধ ভাঙা এক মাটির হতশ্রী মেঝেতে, ভগ্ন স্বাস্থ্য, মাদকাসক্ত, হতাশ এক পোটো। পেট ভরে খাওয়া জোটে না, ঘরে নেই তৈজসপত্র, অশিক্ষিত প্রবীণ দম্পতি, কিন্তু নিজের জাতিবিদ্যায় পরাক্রান্ত গুণী ও তাত্ত্বিক। গড় গড় করে বলে দিতে পারেন সব শিবার সঙ্গে ভদ্রাকালীর পার্থক্য কোথায়, শ্যামাকালী আর রণকালী কোথায় ভিন্ন। আমি অবশ্য তাকে টেনে আনি বাস্তবে, বলি, কিভাবে দেবী চালে ছবি লেখেন। প্রথমে কাগজ জুড়ে জুড়ে অর্ধচন্দ্রের মতো মেঝেতে মেলে ধরি, তাতে খড়ি মাটি বোলানো থাকে। খবরের কাগজ কেন? সস্তা বলে? সেটা একটা কারণ বটে, তবে আসলে খবরের কাগজের ওপরটা খসখসে, তো রংটা কামড়ে ধরে, তাতে কাজ সহজ হয়। তা বেশ, অর্ধচন্দ্রের মতো দেবী চালের পটের একটা ধাঁচা সামনে রইল, সাদা রঙের। তারপরে এবারে ধরুন ওই কাগজে ভাগ করে নিতে হবে মনে মনে দুটো, জমি আর আকাশ। আকাশটা উপরে ফিকে নীল, তাতে ছানা কাটা সাদা মেঘ। মেঘ তো থাকে না সাধারণত, আমার চালে থাকে। নীল আকাশে সাদা মেঘ কেন? না শরৎকাল, ব্যাস। এবারে বাঁ দিক থেকে ডান দিকে ফিগার ছোকে নিয়ে লিখে যাওয়া। কেবল শিব আর শিবের বাড়ির ঠিক মাঝখানে খেয়াল রেখে পুতুল লিখে যেতে হবে। রং হবে গাঢ় উজ্জ্বল। কেন? ডাকের সাজের সঙ্গে পাল্লা দিতে হবে তো। বুঝতে পারি একেই নিখুঁত বস্তু জ্ঞান বলে, এবং সেই সঙ্গে চোখ কান খোলা। নীল পটভূমির কারণ হলো দূরত্ব বোঝানো। অবশ্য অনেক চালচিত্রের পটে জমির রং দেখেছি গোলাপি, তবে নীলটাই বেশি চলতি। পটে সাধারণভাবে প্রাইমারি কালারগুলিই ব্যবহার ঘটে, সঙ্গে থাকে দ্রুত রেখার টান। শিবের মূর্তি চালচিত্র ভেদে আলাদা, কোথাও বীণাবাদক শিব, কোথাও গঞ্জিকা সেবী ঊর্ধ্বনেত্র, কোথাও নৃত্যরত, কোথাও বৃষভ বাহন শুলি। তালবস্বয় দীর্ঘ, লয় দীর্ঘই। হাটসেরান্দির পটে একেবারে মাদকাসক্ত শয়ান মূর্তি শিবের। বিষ্ণুপুরের চালচিত্রে শিব যেন আদিবাসী। মেদিনীপুরের কোনো কোনো দেবী চালে দেখা যায় শিবের বুনট আর রেখা বিন্যাস ভেঙে চুরে একেবারে লোকশিল্পের আদল নিয়েছে। মোট কথা, বাংলার নানা জেলার চালচিত্র পটে আঁকা শিবের ছবির একটা প্রতিতুলনার প্যানেল বানালে পটকারদের শৈলী আর দৃষ্টিকোণ অঞ্চল ভেদে কত তফাৎ বোঝা যাবে। তেমনি অঞ্চল ভেদে পুরো চালচিত্রের অর্ধবৃত্ত ভালো করে আগাগোড়া খতিয়ে দেখলে বোঝা যাবে কলকাতা, হুগলি, 24 পরগনা, নদিয়া, বর্ধমানে চালচিত্র খুব নিখুঁত ড্রয়িংয়ে আঁকা। অন্যপক্ষে বীরভূম আর মুর্শিদাবাদের চালে জড়ানো পটের নির্ভুল সংক্রাম। শিবানুচর বা শুম্ভ নিশুম্ভের
সাঙ্গপাঙ্গদের মধ্যে জাদুপটের দৈত্য দানব ঢুকে গেছে। বর্ধমানের নন্দীগ্রাম থেকে পাওয়া একটা চালে দেখেছি ফিগারগুলি একেবারে লোকশিল্পের ধাঁচে আঁকা, অপৌরাণিক, যেন সব উড়ন্ত মূর্তি। পৃষ্ঠা 47। বাঁকুড়ার একটি চালে রয়েছে হালকা নীল জমির ওপর লাল আর গাঢ় নীল রেখার বিভাজন, বিভাজিত আলাদা আলাদা খোপে এক একটা একক ফিগার, শিব, নারদ, নারায়ণ, ব্রহ্মা, ইন্দ্র। চালের দুই প্রান্তে যুদ্ধ নেই, শুধু অসুরের ছিন্ন মুন্ড। তার ঠিক ওপরের খোপে দুদিকে সম্পূর্ণ উলঙ্গিনী মুক্ত কৃপাণ শক্তিমূর্তি। সবই যেন আদিম ও সহজ, স্পষ্ট আর রহস্যহীন। দেখতে দেখতে খেদের সঙ্গে মনে হয় দেশে এত তো আর্ট গ্যালারি, এত প্রদর্শনী, এত স্পন্সর, কেবল চালচিত্রের সংগ্রহ আর সংরক্ষণ নেই। সব জেলার দেবী চালের নমুনা যদি এক জায়গায় থাকতো। এখানে শিবের প্যানেল, এই ক্যাপশন দিয়ে ওপরে 9টি শিবের মূর্তির স্কেচ দেওয়া হয়েছে, প্রত্যেকটি একটি অপরটির থেকে একেবারে আলাদা। মূল পাঠ: আসলে চালচিত্রের পটুদের যেমন সেরকম সামাজিক মর্যাদা, সম্ভ্রম বা অর্থকৌলিন্য নেই, তেমনি এই শিল্পরীতির মূল ভিতের মধ্যেই একটা বিনাশের লক্ষণ রয়ে গেছে। কেননা চালচিত্র তো জড়ানো পট বা কালীঘাটের পটের মতো স্থায়ীভাবে রাখার কথা ভাবা হয় না। তার আয়ু নিতান্তই পুজোর 4 দিন। ঠাকুর ও বিসর্জনের সময় জলে ভাসল, দেবী চালের আঁকা পুতুলার রূপরেখারও ঘটে গেল সলিল সমাধি। পৃষ্ঠা 48। পটকারদের এঁকে তেমন টাকা জোটে না, শিল্পী বলেও যশ মেলে না, শিল্প প্রতিভার নমুনাটুকুও টেকে না। তাহলে কিসে উৎসাহ পাবেন তাঁরা? সেই সঙ্গে ভক্তিভাব আর সাত্ত্বিকতার বদলে একটা প্রথা ঠেকানোর মনোভাব এসে গেছে বলে চালচিত্র এখন সাধারণ পর্যায়ে নেমে এসেছে। কচিত তাতে সুন্দরের স্পর্শ লাগে। তার রেখার টানে যেমন গোঁজামিল, ফিগারে তেমনই স্থূলতা, রঙেও নেই উজ্জ্বলতার জৌলুস। এখানে বাঁদিকে স্কেচে 2টি চালচিত্র দেখানো হয়েছে, নিচে লেখা লোকায়ত চালচিত্র। মূল পাঠ: রঙের প্রসঙ্গে কপালীপাড়ার অনিল পালের মন্তব্যটুকু অবধান করবার মতো। বললেন, আমাদের ছোটবেলায় বাবা শিবচন্দ্র পালের আমলে দেখেছি সাদা রং হতো কাঠ খড়ি দিয়ে, লাল রং হতো হিঙ্গল দিয়ে। একরকম লাল টুকটুকে রং ছিল, খুবই দামি, এখন আর চলন নেই, তাকে বলতো মিনে, ময়হর্ষই দন্তের নয়েকার। হীরাকশ থেকে নীল, সাধারণ হলদে মতো পিউরি বা হরিতাল দিয়ে। আর গাঢ় হলুদের জন্যে সেকালে 80 টাকা ভরি গাম্বুজ বলে একরকম জিনিস পাওয়া যেত। এসব রং পোটোবাড়ির মেয়ে বউরা শিলে গুঁড়ো করে মেটে সরায় গুলতো। ওই দেখুন ঘরের কোণে রয়েছে সাবেককালের রং গুঁড়ো করবার শিল, কতকাল ব্যবহার হয় না। এখন দশকর্মার দোকান থেকে সস্তা গুঁড়ো রং কিনে চালিয়ে দিই আমরা। কেই বা দেখছে, কেই বা বুঝছে? একখানা 12 হাত চালে 28খানা ফিগার এঁকে 3 দিনের মেহনত করে 5 রকমের রং লাগিয়ে পাওয়া যায় কুললে 20টা টাকা। ফু! সেই জন্যেই মনে হয় বারোয়ারি পুজোর জাঁক যেমন বাড়ির পুজোকে ম্লান করে দিয়েছে, আলাদা আলাদা মূর্তি পুজোর চলন এসে যেমন মেরে চালচিত্রকে সংখ্যায় শোচনীয়ভাবে কমিয়ে দিয়েছে, তেমনি দেবী চালের পটুদের আদর আপ্যায়ন রোজগারও ঘুচেছে। শ্যামপাল, অনিল পাল, ধর্মদাস পাল, শ্রীধর মাইতি, হারু সূত্রধরদের মতো জ্ঞান বুদ্ধি সম্পন্ন পটো এখন সারা দেশ ঢুঁড়লে হাতে গোনা যাবে। নতুন ছেলেরা যেমন তেমন করে আঁকছে, অবসরে ঠাকুর গড়ে কিংবা চাকরি।
ঘূর্ণিপাড়ার রেবা পালের মতো কুমোর বাড়ির অদক্ষ তুলির কাজের গৃহবধূ বা তার প্রাথমিক শিক্ষিত কন্যা এখন পট লেখে। প্রশ্ন করলে দেখা যায় কি আঁকছে জানে না, কেন আঁকছে বোঝে না। চালচিত্রের পট ট্রেডল মেশিনের হ্যান্ডবিল ছাপার মতো নিষ্প্রাণ বেরিয়ে আসছে, যেন রেখা রিক্ত রঙের অপচয়। এতে সবচেয়ে যা খারাপ ফল হচ্ছে তা হলো দেবী চালের পটে যে একটা বিপুলতা আর অসংখ্য ভঙ্গির ফিগারের বৈচিত্র্য ছিল তা সীমায়িত হয়ে আসছে। সাধারণ মেধা ও মাপের চালচিত্রকর যেসব থিম পুরাণ বা লোকায়ত ভাবনা থেকে আঁকছেন তা নিজেই গভীরভাবে জানেন না। ফলে নানা চরিত্রের ছবিগুলির দাঁড়ানোর ধরন, বিশেষত মুখের ভাবে ব্যঞ্জনা থাকছে না। নরনারী কুঞ্জর ছবিতে 9টি নারী মূর্তি, এখানে ছাপার ভুল, নবনারী হবে, 9টি নারী মূর্তি বিশেষ বিন্যাসে সাজিয়ে যে কুঞ্জর বা হাতির আভাস আনতে হয় তাতে ড্রয়িংয়ের পাকা জ্ঞান লাগে। কিংবা ধরা যাক সপ্ততালভেদ ছবি। বিষয়টা কি? নবদুর্বাদল শ্যাম শ্রীরামচন্দ্র একটি মাত্র তীর নিক্ষেপ করে পরপর 7টি তাল বৃক্ষ ছেদন করছেন। এখানে লক্ষ্য রাখতে হবে রামের তীর ছোঁড়ার ভঙ্গির দিকে, সেই সঙ্গে মুখে ফোটাতে হবে গর্বিত হাসি। এসব আমাকে বোঝাতেন শ্যামপাল। এখন এমনতর আলেখ্য এত ধরে ধরে আঁকবে কে? সেই ভক্তি, সেই রেখার সবলতা কই? কাজেই এখনকার চালচিত্রে এই ধরনের থিম্যাটিক ছবি বা অ্যালিউসিভ ছবি বর্জিত হচ্ছে। তাতে বঙ্গীয় চিত্রধারারই একরকম ক্ষতি হচ্ছে। অ্যালিউসিভ ছবি বলতে মনে পড়ে গেল বর্ধমানের বনকাপাসী গ্রামের সুবোধ মালাকারের কথা। সম্বৎসর দেবদেবীর শোলার সাজ বানান, কিন্তু চালচিত্রকর হিসেবেও দক্ষ। কথায় কথায় এঁকে দেখালেন সপ্ততালভেদ বলে এক ছবি। আগে নাকি চালচিত্রে থাকতো। ছবিটা দেখিয়ে বললেন, সপ্ততালু ভেদের একখানা কাহিনী আছে জানেন? পৃষ্ঠা 49। কত কি যে জানি না, এসব সরল গ্রামীণ মানুষের কাছে নিরতিশয় লজ্জা পাই। লজ্জাজনিত নীরবতা থেকে উদ্ধার করে সুবোধ মালাকর বলেন, দ্রোণাচার্য কেমন করে মারা গেলেন বলুন তো, তাহলেই সপ্ততালু ভেদ বুঝবেন। এবারে গর্বিতভাবে বলি, সেটা জানি। কুরুক্ষেত্রে যখন দ্রোণাচার্যকে কিছুতেই পরাজিত করা গেল না, তখন ভীম মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে হাতিকে বধ করে এসে যুদ্ধরত দ্রোণকে সে খবর দেন। দ্রোণের নিজের সন্তানের নামও অশ্বত্থামা, তাই বিউভল শঙ্কিত দ্রোণ যুধিষ্ঠিরকে খবরটির সত্যতা বিষয়ে জানতে চাইলেন, কেননা তিনি জানতেন যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেন না। যুধিষ্ঠির তখন কৌশল করে জোরে বললেন, অশ্বত্থামা হতঃ, এবং অনুচ্চস্বরে বললেন, ইতি গজঃ। খবরের এই পরের অংশ দ্রোণের কানে গেল না। তিনি হতোদ্যম হয়ে অস্ত্র ত্যাগ করে যোগাসনে বিষ্ণুর ধ্যানে মগ্ন হলেন। তখন দ্রুপদের ছেলে ধৃষ্টদ্যুম্ন রথে উঠে এসে দ্রোণের মাথা খড়গ দিয়ে ছিন্ন করলেন। সুবোধ মালাকার বললেন, ওভাবে তার মরণ হয়নি, তার গায়ে অস্ত্রাঘাত করবে এমন কি কেউ জন্মেছে? ব্যাপারটা হয়েছিল এই রকম। অশ্বত্থামা হত শুনে তিনি ধনুকের ডগা, যাকে বলে ধনুষ্কটি, তাতে চিবুক রেখে দারুণ শোকগ্রস্ত হয়ে পড়লেন। নিদারুণ পুত্র শোক বলে কথা, ঝরঝর করে চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তারপর সেই চোখের জল গাল বেয়ে, চিবুক বেয়ে, ধনুকের ডগা বেয়ে, ধনুকের ছিলে ধরে তিত্তির করে নামতে লাগলো। কৃষ্ণ আর অর্জুনের রথ থেকে সেই জলের ধারা দেখে যেন মনে হচ্ছিল ধনুকের জ্যা, বর্গীয় জয়জফলা আকার, জ্যা বেয়ে নেমে যাচ্ছে একটা সাপ। অন্তর্যামী কৃষ্ণ সবই বুঝলেন,
তবু কৌশল করে অর্জুনকে বললেন, এ কি অর্জুন, তোমার অস্ত্রগুরু জ্যাতে সাপ চড়ছে আর তুমি দেখছো? এখনই যে সর্পাঘাতে প্রাণ যাবে দ্রোণের, বান মেরে সাপটাকে বধ করো। ব্যাস, অভ্রান্ত লক্ষ্য অর্জুনের। এক বাণে সর্পভ্রমে জ্যা ছিন্ন করলেন, আর সঙ্গে সঙ্গে দারুণ বেগে ধনুষ্কটি চিবুক ভেদ করে দ্রোণের মাথার তালু ফুঁড়ে বেরিয়ে গেল। দ্রোণ দেহত্যাগ করলেন। বুঝেছেন? এই হলো মূল বৃত্তান্ত। একেই আমরা লিখেছি সপ্ত তালু ভেদ পটে। দেখলাম সেই ছবি দু চোখ ভরে। দ্রোণের মাথার উপরিভাগ আর চিবুক রক্তে ভেসে যাচ্ছে। নীল জমির আস্তরণে রক্ত রঙের কি মহিমা! পিতাভ দ্রোণের মুখমণ্ডলে আকস্মিক আঘাত প্রাপ্তির সে কি চকিত চমক! দেখতে দেখতে আমার অন্য একটা কথাও মনে হলো। এ তো কেবল ছবি নয়, এতে ধরা রয়েছে পুরাণের পুনর্নির্মাণের একটা বাঙালি ছক। চালচিত্রের পটে গাঁথা আছে অলৌকিকের কিছু কিছু লোকায়ত ভাষ্য। সেই ভাষ্য দ্রুত নেমে যাচ্ছে ভাষাহীন অতীতের অতলে। এটি প্রকাশিত হয়েছিল শারদীয় সংখ্যা 1396, এবং নিচে একটি সাদা কালো ছবি রয়েছে, মহিষাসুর মর্দিনী অসুরবধ করছেন। এই অধ্যায়টি এখানে শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 50, বাংলার বারোয়ারি পুজো, ডক্টর দীপক চন্দ্র।